ভারতের সুরক্ষা শুধু সেনাবাহিনীর হাতে না, দেশের ভেতরে ও বাইরে শত্রুদের চোখে চোখ রেখে গোপনে কাজ করা কিছু সংস্থা আছে, যাদের কাজ মুখে নয় মগজে আছে। আমরা অনেকে ইডি, সিবিআই এই সংস্থাগুলোর নাম শুনেছি বা শুনে থাকি, কিন্তু এই ইডি, সিবিআই বাদ দিয়েও এখনো 10টারও বেশি এরকম ইন্টেলিজেন্স সংস্থা আছে যাদের সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। তো আজকের ক্লাসে সেই অজানা কিছু ইন্টেলিজেন্স সংস্থার আমরা নাম এবং তাদের কাজ সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। 2 নম্বরে আছে এনসিবি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। 3 নম্বরে আছে ডিআইএ, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। 4 নম্বরে আছে এফইউআই ইন্ডিয়া, অর্থাৎ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তারপর আছে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টর। 6 নম্বরে আছে আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো। 7 নম্বরে আছে র, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। 8 নম্বরে আছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, অর্থাৎ এনআইএ। 9 নম্বরে আছে এসএফআইও, দ্য সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস। 10 নম্বরে আছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, অর্থাৎ ডিআরআই। 11 নম্বরে আছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, অর্থাৎ এনটিআরও। এবারে আমরা পর এদের কাজগুলো একটু জানবো। প্রথম সিবিআই, অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন। তো এই সিবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1 এপ্রিল 1963 এবং এর প্রথম ডিরেক্টর ছিল ডিপি কোহলি। এখন কথা হচ্ছে সিবিআই মানেই জানি মিডিয়ার হেডলাইন। কেন? কারণ যখনই কোনো বড় দুর্নীতি, হত্যা বা রাজনৈতিক বিতর্ক হয়, মানুষ বলে যে এর তদন্ত সিবিআই দিয়ে হোক। কিন্তু এই সংস্থার ক্ষমতা আর সীমা আসলে কতটা আজকে আমরা খুব ভালো করে জানবো। এখন এখানে বলছি যে 1963-তে হয়েছে, কিন্তু এর আগে এই সিবিআই ছিল কিরকম না, সিবিআই এর প্রথম সূচনা হয়েছিল 1941 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন নাম ছিল স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট, অর্থাৎ এসপি, যা যুদ্ধকালীন যে দুর্নীতি ঠেকাতে গঠিত হয়। ক্লিয়ার? এখন পরবর্তীকালে 1963 সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই এসপি কে রূপান্তর করা হয় না সিবিআই, অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন। ক্লিয়ার? এবারে সিবিআই এর কাজ শুরু হয় আমাদের 1 এপ্রিল 1963 সালে। মানে সিবিআই হিসেবে কাজ শুরু করেছিল 1963 সাল 1 এপ্রিল, কিন্তু এর আগে যে নামটা ছিল সেটা হচ্ছে এসপি, অর্থাৎ স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট। এরপরে সিবিআই কাজ করে কোথায় না কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের আওতাতে। এর প্রধান হলেন ডিরেক্টর, অর্থাৎ একজন যিনি আইপিএস অফিসার, 2 বছরের মেয়াদে তিনি নিযুক্ত হন। 1 নম্বর অ্যান্টি কারাপশন ডিভিশন, 2 নম্বর ইকোনমিক অফেন্সেস উইং, 3 নম্বরে হচ্ছে স্পেশাল ক্রাইম ডিভিশন, 4 নম্বরে সাইবার ক্রাইম সেল, আর 5 নম্বরে পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিভিশন। আর সিবিআই এর হেডকোয়ার্টার্স আছে কোথায় না সিজিও কমপ্লেক্স, লোধি রোড, নিউ দিল্লিতে। এটা হেডকোয়ার্টার্স। কিন্তু হেডকোয়ার্টার্স ছাড়াও আরো অনেক জায়গায় শাখা আছে, যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, গুয়াহাটি, এই সমস্ত রাজ্যেতে। আর সিবিআই এর তদন্তকারী দল নির্বাচন করা হয় কিন্তু খুব কঠোর প্রক্রিয়ার মাধ্যমে। কেন না বেশিরভাগই যারা আইপিএস, আইআরএস বা সিএসএস ক্যাডার থেকে নিয়োগ করা হয়। এবারে আসবো আসল কাজ কি না সিবিআই এর কাজ কি করে এবং এদের আইনি ক্ষমতা কতটা। সিবিআই এর কাজ মূলত 3টো ক্ষেত্রে হয়। 1 দুর্নীতি, 2 নম্বর আর্থিক অপরাধ, 3 নম্বর গুরুতর অপরাধ যেমন হত্যা, বিস্ফোরণ, ষড়যন্ত্র, এসব। এরপরে সিবিআই এর এক আইন বিধি আছে, যেখানে যে আইনের অধীনে কাজ করে সেগুলো কি কি, যেমন হচ্ছে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946, 2 নম্বর হচ্ছে প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট, 3 নম্বর হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, আর 4 নম্বর হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট। আচ্ছা, সিবিআই কিন্তু কোনো রাজ্যে ডাইরেক্ট তদন্ত চালাতে পারে না। হ্যাঁ পারে, কখন? রাজ্য সরকারের অনুমতি নিয়ে, বা কারণ পুলিশ হচ্ছে রাজ্য সরকারের তালিকাভুক্ত বিষয়, তো সেখানে রাজ্য সরকার যদি অনুমতি না দেয় তাহলে কিন্তু সিবিআই তদন্ত চালাতে পারে না। এরপর তবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যদি নির্দেশ দেয় তাহলে সিবিআই তদন্ত চালাতে পারে দেশের যে কোনো জায়গাতে। এবারে এখন সিবিআই অনেক ঐতিহাসিক মামলা তদন্ত করেছে, আবার বহুবার বিতর্কেও জড়িয়েছে। আমরা এখন জেনে নেব একটু যে কোন কোন উল্লেখযোগ্য মামলাগুলো কাজ করেছে। যেমন বফর স্ক্যাম 1980, 2G স্ক্যাম
তারপর কোল অ্যালোকেশন স্ক্যাম, তারপরে সিনা বোরা মার্ডার কেস, তারপরে সুশান্ত সিং রাজপুত ডেথ কেস, এইগুলোতে কিন্তু সিবিআই খুব সক্রিয়ভাবে কাজ করেছে। এইগুলো তো করেছে, কিন্তু যেটা আমাদের পশ্চিমবঙ্গে সকলেই জানে সিবিআই আর কি কি কাজ করেছে, তো সেইগুলো প্রত্যেকেই জানি। সারদা এবং রোজভ্যালি চিটফান্ড স্ক্যাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এরপরে আছে ভায়াপ্পাম স্ক্যাম মধ্যপ্রদেশ, আরেকটাও আছে নারবোদা স্টিং অপারেশন কেস। কিন্তু বিরোধীরা সিবিআই কে কি বলে জানেন? কি না, কেজড প্যারট, অর্থাৎ সরকারের দখলে থাকা সংস্থা। কিন্তু আদালতের নির্দেশ যখন তদন্ত হয় তখন মানুষ আস্থা সবচেয়ে কিন্তু বেশি রাখে সিবিআই এর উপরে এবং বলে যে এই তদন্তটা সিবিআই দিয়ে হোক, কিন্তু বলতে ছাড়ে না যে কেজড প্যারট। আবার তারাই চাই যে সিবিআই দিয়ে কাজটা হোক। তো সিবিআই কে বলা হয় যে ভারতের লাস্ট হোপ সংস্থা। যখন রাজ্য পুলিশ বা অন্য সংস্থার উপর আস্থা থাকে না তখন মানুষ বলে যে সিবিআই দিয়ে তদন্ত হোক, কিন্তু সেই আস্থার মূল্য রাখতে অর্থাৎ ধরে রাখতে হলে সংস্থার স্বাধীনতা ও স্বচ্ছতা বজায় রাখা সবচেয়ে জরুরি। এবারে 2 নম্বরে আমরা জানবো যে এনসিবি অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। আমরা দেখতে পাচ্ছি ছবিতে, নিশ্চয়ই আমরা প্রত্যেকে চিনি শাহরুখ খানের ছেলে। এই শাহরুখ খানের ছেলে কিন্তু এই সংস্থার হাতে ধরা পড়েছিল। আচ্ছা, এই নার্কোটিক্স ডিপার্টমেন্ট কি করে না, ভারতের মাদক পাচার এক ভয়াবহ বাস্তবতা। কোটি কোটি টাকার গাঁজা, হেরোইন, কোকেন প্রতিদিন ঢুকছে দেশের ভিতরে। আর এই যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র এনসিবি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, যে সংস্থাটা 1986 সালে মার্চ মাসে শুরু হয়। আর এই সংস্থা রিপোর্ট করে কোথায় না, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অর্থাৎ একদম হোম মিনিস্ট্রিতে। এই সংস্থার উদ্দেশ্য কি, প্রধান উদ্দেশ্য না, মাদক দ্রব্যের পাচার, উৎপাদন, বিতরণ ও ব্যবহারের বিরুদ্ধে অভিযান। 2 নম্বরে আছে আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য ড্রাগ সিন্ডিকেট ধ্বংস করা। 3 নম্বরে আছে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে জাতীয় পর্যায়ে নিয়ন্ত্রণ বজায় রাখা। আর এনসিবি কাজ করে কোন অ্যাক্টের দ্বারা জানেন? ভারতের এনডিপিসি অ্যাক্ট 1985 অনুযায়ী, যা মাদক সংক্রান্ত সবচেয়ে কঠোর আইন। আর এর প্রধান কার্যালয় কোথায়? নিউ দিল্লি। আর এই প্রধান কার্যালয় ছাড়াও জোনাল অফিস আছে, যেমন মুম্বাই, কলকাতা, চেন্নাই, চণ্ডীগড়, গুয়াহাটি, যোধপুর, লখনৌ, ব্যাঙ্গালোর ইত্যাদি। আর এই সংস্থা নেতৃত্ব দেনকে ডিরেক্টর জেনারেল, অর্থাৎ সাধারণ একজন উচ্চপদস্থ আইপিএস অফিসার। আর এই এনসিবির অপারেশন টিমে রয়েছে কারা না, পুলিশ অফিসার, কাস্টমস এক্সপার্ট, ফরেনসিক বিশেষজ্ঞ এবং প্রযুক্তি বিশেষজ্ঞ। এখন এনসিবির কাজ কি? এনসিবির কাজ হলো গোপনে তথ্যের ভিত্তিতে রেড চালানো, একদম গোপনে। তারপর মাদক পরীক্ষা আর সেগুলোকে বিশ্লেষণ করা, এমনকি ড্রাগ ট্রাফিকিং নেটওয়ার্ক চিহ্নিতকরণ করা। এছাড়া আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কোঅপারেশন করা, যেমন হচ্ছে ইন্টারপোল, তারপর ডিএ আমেরিকার, এদের সঙ্গে কিন্তু কোঅপারেশন করে। সব থেকে বেশি মাদক পাচার যেগুলো হয় তাদের মধ্যে কি কি আছে না, গাঁজা, এটা আমাদের দেশেই উৎপন্ন হয়। তারপরে 2 নম্বর হেরোইন, যেটাকে বলি গোল্ডেন প্রিন্সেপ, অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান থেকে আসে। তারপর কোকেন, এটা হচ্ছে আন্তর্জাতিক কার্টেল থেকে আসে। তারপরে এমডিএমএ, এলএসডি, সিনথেটিক ড্রাগ, এগুলো অনলাইন চ্যানেল বা ফেক কুরিয়ারের মাধ্যমে আসে কিন্তু, ঠিক আছে। এরপরে আছে ফার্মাটিক্যাল কি না, অপিয়ডস, যেটা ফার্মেসি থেকে অবৈধভাবে আসে। আর আমাদের ভারতবর্ষে এনসিবির তথ্য অনুযায়ী যেটা দেখা গেছে, ভারতে প্রায় 28 লাখ মাদক ব্যবহারকারী রয়েছে এবং বছরে প্রায় 15,000 কোটির অবৈধ ড্রাগ চক্র সক্রিয় থাকে। আর এবারে আমরা জানবো এই এনসিবির আন্ডারে যে বিখ্যাত কেসগুলো হয়েছে কি কি না, আরিয়ান খান ড্রাগ কেস 2021 সালে হয়েছিল। 2 নম্বরে আছে রিয়া চক্রবর্তী অর্থাৎ সুশান্ত সিং রাজপুত লিঙ্কড ড্রাগ কেস, এটা 2020-তে। তারপরে ড্রাগ ওয়েব সিনথেটিক ড্রাগ র্যাকেট, যেটা 2023-এ। আর তারপরে আছে মাল্টিপিল হিরোইন কি না, সিজার্স ইন গুজরাট পোর্ট, যেটা 2022 থেকে 24 হয়েছিল। আর কলকাতা হায়দ্রাবাদ এলএসডি র্যাকেট, যেটা ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। অনেক সময় রাজনৈতিক ও মিডিয়া বিতর্কে এনসিবির নাম এসেছে। কেন? কারণ তথ্য বলছে যে 2023 সালে এনসিবি প্রায় 2500 কেজি হেরোইন, 20,000 কেজি গাঁজা এবং 300+ ড্রাগ সিন্ডিকেট ধ্বংস করেছে। তো যাই হোক, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়,
একটা প্রজন্মকে ধ্বংস করতে পারে। আর সেই প্রজন্মকে বাঁচাতে মাঠে নামা যোদ্ধার নামই হচ্ছে কি না নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখানে গোপন অভিযান, কঠিন আইন প্রয়োগ করে আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে এনসিবি আজ ভারতের প্রধান মাদক বিরোধী বাহিনী। তো আমাদের প্রত্যেকেরই উচিত তো এই সংস্থাকে খুব ভাবেই সমর্থন করা। এবারে আমরা আসবো না ডিআইএ অর্থাৎ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। কিরকম না, র তো বাইরের খবর আনে আর আইবি দেশের ভেতরে খবর রাখে, কিন্তু সেনাদের গোপন অপারেশন কে দেখছে? সেটাই দেখে ডিআইএ অর্থাৎ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, ভারতের সবচেয়ে গোপন ও সামরিক গোয়েন্দা সংস্থা। সেনার চোখ, কান আর ছায়া। কার্গিল যুদ্ধ 1999, এরপর দেখা গেল কি না তিন বাহিনীর মধ্যে গোয়েন্দা তথ্যের সমন্বয় নেই। কেন? কারণ সেই সমস্যার সমাধানের জন্যই এই 2002 সালে 5ই মার্চ তৈরি হয় এই ডিআইএ। আর এই ডিআইএ উদ্দেশ্য কি না সেনাবাহিনীর মধ্যে গোপন তথ্যের আদান প্রদান, তারপর স্যাটেলাইট ও সিগন্যাল ভিত্তিক নজরদারি, এরপরে আছে যুদ্ধপূর্ব তথ্য প্রস্তুতি ও স্ট্র্যাটেজিক বিশ্লেষণ। আর এটি ভারতের ডিফেন্স মিনিস্ট্রির অধীনে থাকে, কিন্তু নিয়ন্ত্রণ করে চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস। আর এই সংস্থার প্রধান যে দায়িত্ব বা কাজ কি না ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর গোয়েন্দা সমন্বয়। তারপরে আছে সামরিক স্থানে রাডার, সিগন্যাল এবং উপগ্রহ পর্যবেক্ষণ স্যাটেলাইট। এরপর যুদ্ধের সম্ভাব্যতা ও শত্রুপক্ষের প্রস্তুতি বিশ্লেষণ। তারপরে আছে বিশেষ বাহিনী অর্থাৎ স্পেশাল ফোর্সের গোয়েন্দা সহায়তা, এবং আর লাস্টে আছে সামরিক টার্গেট চিহ্নিতকরণ এবং প্রাথমিক স্ট্রাইক প্ল্যান। ডিআইএ কাজ করে মূলত তিনটি ইনপুট ইউনিটের মাধ্যমে। কি কি? 1 নম্বর হচ্ছে সিগন্যাল ইন্টেলিজেন্স, 2 নম্বরে আছে ইমেজারি ইন্টেলিজেন্স, আর 3 নম্বরে আছে মেজারমেন্ট অ্যান্ড সিগনেচার ইন্টেলিজেন্স। তো অনেকে ভাবে যে ডিআইএ আর র একই কাজ করে, না, কিন্তু বাস্তব হলো দুজনের কাজ সম্পূর্ণ আলাদা। র হচ্ছে বিদেশি রাজনৈতিক ও স্ট্র্যাটেজিক ইনফো, ওকে, আর আইবি হচ্ছে দেশের অভ্যন্তরীণ সিকিউরিটি মনিটর করে। কিন্তু ডিআইএ কি করে? সেনাবাহিনী ভিত্তিক রিয়েল টাইম গোয়েন্দা তথ্য প্রস্তুত করে। পুরোটাই এইটা সেনাবাহিনীর মধ্যে থাকে। এক কথায় যেখানে র গ্লোবাল থ্রেট দেখছে আর ডিআইএ সেখানে যুদ্ধের মাঠে কাজ করছে, মুখোমুখি সংঘর্ষের আগেই শত্রু চিনে নিচ্ছে। ডিআইএ ব্যবহার করে ভারতের সবচেয়ে অত্যাধুনিক সিস্টেম, কি যেমন রিসার্চ স্যাটেলাইট, তারপরে আছে ইউএভিএস ড্রোনস, তারপরে সিগন্যাট স্টেশন আর এআই ভিত্তিক টার্গেটিং। তো অপারেশন ভিত্তিক অনুসারে ডিআই কি কি কাজ করে? না, যুদ্ধের আগে শত্রুপক্ষের কমিউনিকেশন ব্লক, তারপরে 2 নম্বরে আছে সীমান্তে সেনা মুভমেন্ট শনাক্তকরণ করা, তারপর 3 নম্বরে আছে সামরিক অবকাঠামো বিশ্লেষণ যেমন চীন, পাকিস্তান ইত্যাদি, আর 4 নম্বরে আছে স্পেস ভিত্তিক নজরদারি, সেটা তাতে সাহায্য করে কি না ডিআরডিও এবং ইসরো। তো সিবিআই, ইডি, এনসিবি এরা যেমন মিডিয়াতে থাকে, কিন্তু এই ডিআইএ কোনো মিডিয়াতে সামনে আসে না কখনো। তো যুদ্ধ মানেই শুধু গোলা বারুদ নয়, কিন্তু যুদ্ধ মানে আগে থেকে জেনে নেওয়া কোথায় আঘাত করতে হবে, আর সেই জানার কাজটাই কিন্তু এই ডিআইএ করে নিঃশব্দে এবং নিখুঁতভাবে। তো ভারতের সেনাবাহিনীর নিরাপত্তা, রণনীতি ও আধুনিক গোয়েন্দা শক্তির রিয়েল ব্যাকবোন হলো এই সংস্থা, দ্য ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। এবারে জেনে নেব এফআইইউ কি। অর্থাৎ প্রতি সেকেন্ডে কোটি কোটি টাকা ঘোরাফেরা করে ভারতের ব্যাংকিং সিস্টেমে, কিন্তু সেই টাকার ভিতরে লুকিয়ে থাকে কালো টাকা, হাওয়ালা ও সন্ত্রাসবাদী অর্থ। আর এই অর্থের ট্র্যাক রাখে ভারতের এই গোপন সংস্থা অর্থাৎ এফআইইউ ইন্ডিয়া। এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া, আর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল গোয়েন্দা সংস্থা। এই সংস্থাটা গঠিত হয়েছিল 2004 সালে অর্থ মন্ত্রকের অধীনে। আর এর উদ্দেশ্য ছিল কি না মানি লন্ডারিং প্রতিরোধ ও অবৈধ আর্থিক কার্যক্রম শনাক্ত করা। তো এই কিভাবে কাজ করে সংস্থাটি? প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট যা 2002 অনুযায়ী, আর 2 নম্বর হচ্ছে সরাসরি রেভিনিউ ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ ফিনান্সের অধীনে।
এরপরে এর কাজ মূলত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ, কিন্তু কাজের গুরুত্ব অপরিসীম। কারণ এরা হচ্ছে ভারতের ফিনান্সিয়াল সার্ভাইলেন্স ওয়াচডগ। আর এই সংস্থা কোনো রেড বা গ্রেপ্তার করে না। এদের প্রধান কাজ হচ্ছে ফিনান্সিয়াল ডেটা বিশ্লেষণ করা এবং রিপোর্ট তৈরি করে তা প্রাসঙ্গিক সংস্থার হাতে তুলে দেওয়া। এখন এরা কোন কোন উৎস থেকে তথ্য পায় জানেন? এরা পায় হচ্ছে ব্যাংকস ও এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলো, তারপরে মিউচুয়াল ফান্ডস, ইন্স্যুরেন্স কোম্পানিজ, তারপর হচ্ছে ফরেক্স ডিলার্স, আর তারপর ক্যাসিনো, রিয়েল এস্টেট, ওকে, তারপর হচ্ছে কি না ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। এরপরে এই এফআইইউ অর্থাৎ এই সংস্থা যে ধরনের রিপোর্টগুলো সংগ্রহ করে সেগুলো কি কি, যেমন এসটিআর কি না সাসপিসিয়াস ট্রানজাকশন রিপোর্ট, 2 নম্বরে আছে সিটিআর কি না ক্যাশ ট্রানজাকশন রিপোর্ট অর্থাৎ প্রায় 10 লাখের উপরে। এরপর আছে এনটিআর কি না নন প্রফিট অর্গানাইজেশন ট্রানজাকশন রিপোর্ট। 4 নম্বরে আছে কি না সিবিডব্লিউটিআর অর্থাৎ ক্রস বর্ডার ওয়্যার ট্রান্সফার রিপোর্ট। এরপরে 5 নম্বরে আছে আইপিআর, কি রকম না ইনফরমেশন অন প্রলিফারেশন ফিনান্সিং। এই ধরনের রিপোর্ট এরা তথ্য সংগ্রহ করে। আর এফআইইউ এইসব রিপোর্ট বিশ্লেষণ করে দেখে যে কেউ কি টাকা লন্ডার করছে, নাকি বিদেশি হাওলা পাঠাচ্ছে, নাকি সন্ত্রাসে অর্থ দিচ্ছে। আর এই এফআইইউ নিজেরা কিন্তু অ্যাকশন নেয় না, কিন্তু তথ্য সরবরাহ করে কাদেরকে? র, ইডি, এনআইএ, সিবিআই, ডিআরআই এবং ইনকাম ট্যাক্সের মতো সংস্থাদেরকে। আর এরপরে আছে এই সংস্থার রিপোর্ট বহুবার বড় বড় তদন্ত শুরু করেছে, যেমন কি না পিএনবি স্ক্যাম অর্থাৎ নীরব মোদি, তারপর ইয়েস ব্যাংক ফ্রড, এরপরে আছে কি না ক্রিপ্টোকারেন্সি হ্যাকিং, এমনকি টেরর ফান্ডিং এর উৎস এখানে আছে। সংস্থার রিপোর্ট বহুবার বড় বড় তদন্ত কিন্তু শুরু করেছিল। আর এই সংস্থা কাজ করার জন্য যে ডেটাগুলো ব্যবহার করে, যেমন খুব আধুনিক ডেটা অর্থাৎ অ্যানালিটিক্স, এআই এবং ব্লকচেন ট্রেকিং, তা এই ধরনের টেকনোলজি এরা ইউজ করে। আর এদের কি হয় না ডেটা একাধিক ভাষায় ও কি না এনক্রিপ্টেড ফরম্যাটে প্রসেস করা হয়। তো মানি লন্ডারিং ঠেকাতে শুধু অস্ত্র নয়, দরকার তথ্য। তো আর সেই তথ্য দিয়ে অপরাধ রোধ করে কারা? এই হচ্ছে এফআইইউ, আমাদের এই সংস্থা। তারা হয়তো অভিযান চালায় না, কিন্তু তাদের একটি রিপোর্ট বদলে দিতে পারে একটা সম্পূর্ণ আর্থিক সিন্ডিকেট। তো এবারে চলুন আমরা দেখবো কি না ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টর, অর্থাৎ টাকার পাহাড় খোঁজার দায়িত্ব কাদের আছে। ওকে, কিরকম না পলাতক ধনকুবের, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, বেআইনি টাকা, হাওয়ালা, বিদেশি প্রপার্টি, যখন এসব কথা আসে তখন শিরোনামে থাকে কিন্তু একটাই নাম, যা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে না 1 মে 1956 সালেতে। তো এই সংস্থা শুরুতে একটি ছিল কি না শুধুমাত্র ফরেন এক্সচেঞ্জ আইনের অধীনে একটা ছোট্ট তদন্তকারী ইউনিট, নাম ছিল এনফোর্সমেন্ট ইউনিট। কিন্তু সময়ের সঙ্গে তা রূপ নেয় এক শক্তিশালী কেন্দ্রীয় সংস্থার, যার লক্ষ্য কি না সেটা হচ্ছে অর্থনৈতিক অপরাধ, তারপর বিদেশি অবৈধ সম্পত্তি, মানি লন্ডারিং এবং বিদেশি বিনিময় চক্রান্ত রোধ করা। ও এই সংস্থা যে সমস্ত আইনগুলো দেখে তার মধ্যে যেমন পিএমএলএ, কি রকম না প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002। এরপর আছে কি না এফইএমএ, এফইএমএ কি না ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999। এরপর আছে এফইওএ অর্থাৎ এফইওএ, এফইওএ কি না ফাগেটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট 2018 সালে। আর এই ইডি সংস্থা কাজ করে কিরকম না কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে, তার নির্দিষ্টভাবে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এর আওতায়। এর প্রধান হলেন ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট, যিনি একজন উচ্চপদস্থ আইআরএস অফিসার, আইপিএস নয়। কিন্তু এই সংস্থারও সদর দপ্তর আছে কোথায়? নিউ দিল্লিতে। কিন্তু এটা ছাড়াও আঞ্চলিক কিছু অফিস আছে প্রায় 10টার মতো, কোথায় কোথায় না মেট্রো রাজ্য পর্যায়ে শহরগুলোতে, যেমন হচ্ছে কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ, লখনৌ, চণ্ডীগড়, কোচি, জয়পুর, রাঁচি, এ সমস্ত জায়গাতে। আর এই সংস্থার কাজের ধরন কি? যেমন বেনামি অ্যাকাউন্ট, তারপর ভুয়ো কোম্পানি ট্র্যাক করা,
তো আমাদের অনেকেরই বেনামি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকে, কোটি কোটি টাকা। তো সেইগুলোকে ধরার জন্য আমাদের আছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। তারপরে হাওয়ালা লেনদেন ট্রেস করা। 3 নম্বরে আছে বিদেশি প্রপার্টি ও ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করা। বিদেশি প্রপার্টি তো আমাদের অনেকেই থাকে। তারপর অভিযুক্তদের সার্চ, রেড ও জব্দ অর্থাৎ সিজ করে দেওয়া। আর একটা কাজ করে, ওদের যখন তদন্ত শেষ হয়ে যায় তখন এই সংস্থা না প্রসিকিউশন কমপ্লেন্ট অর্থাৎ চার্জশিট দায়ের করে দেয়। ইডি এর একটা বড় শক্তি হলো তাদের তদন্ত চলাকালীন অভিযুক্তদের সম্পত্তি ফ্রিজ এবং বাজেয়াপ্ত করতে পারে ইডি। এবার দেখে নেবো আমাদের ইডি বিগত 1 দশকে অর্থাৎ 10 বছরে কি কি কাজের সাথে জড়িত, অর্থাৎ হাই প্রোফাইল যে মামলাগুলো, উল্লেখযোগ্য মামলাগুলো কি কি। 1 নম্বরে আছে আমাদের বিজয় মালিয়া, কিংফিশার এয়ারলাইন্স, অর্থাৎ তিনি 9,000 কোটি টাকার ঋণ প্রতারণা করেছে। আমরা নীরব মোদী পিএনবি স্ক্যাম এক্ষুনি আমি বললাম, যেখানে 6 থেকে 6,500 কোটি টাকারও বেশি মানি লন্ডারিং করেছে। তারপরে আছে পি চিদম্বরম, যিনি কংগ্রেসের আমলে ফিনান্স মিনিস্টার ছিলেন। তো ফিনান্স মিনিস্টার থেকেই তিনি আইএনএক্স মিডিয়া কেস তৈরি করেছিলেন, তাকেও ধরেছিল আমাদের ইডি। তারপরে আছে সুকেশ চন্দ্রশেখর মানি ট্রেল কেস। তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্ক্যাম এবং দিল্লি লিকুয়ার পলিসিস কেস। তো ইডি অনেক সময় রাজনৈতিক পক্ষপাতিত্ব অভিযোগে বিতর্কে জড়িয়ে পড়ে, কারণ টাকা পয়সা ধরে নিচ্ছে মানে সে তো রাজনৈতিক বিতর্কে জড়াবেই বাবু। তো তবে একদম সরকারি হিসাব বলছে যে 2005 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইডি মোট 5,000-এরও বেশি মামলা রেকর্ড করেছে। ভারতের অর্থনীতি যতই ডিজিটাল হোক না কেন, কালো টাকার সমস্যা ততই গভীর। আমাদের এখন সবই ফোন পেতে পেমেন্ট হচ্ছে বা এতে হচ্ছে, কিন্তু ভালো করে সব দেখুন চারিদিকে কিন্তু মানে বিভিন্ন রকম ফ্রড হচ্ছে, বিভিন্ন ফোন আসছে, হ্যাঁ, সেখান থেকে পে করতে বলছে, পে করছে, ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে মানে যত ডিজিটাল হচ্ছে তত টাকা মানে ফ্রডের সমস্যা বেশি হচ্ছে। আর সেই অন্ধকারের বিরুদ্ধে কিন্তু ইডি হচ্ছে এক শক্তিশালী হাতিয়ার। তা আমাদের সঙ্গেও অনেক সময় হয় 10,000, 20,000, 50,000, 1 লাখ স্ক্যাম হয়ে যায়। বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, হ্যাঁ, আর টাকা হাতিয়ে নেয় অনলাইনেতে। তবে প্রশ্ন রয়ে যায় যে ইডি কি শুধু অপরাধীদের বিরুদ্ধে কাজ করে, নাকি মাঝে মাঝে রাজনৈতিক অস্ত্র হিসেবেও ঠিক ব্যবহৃত হয়? এখন উত্তর খুঁজে পেতে হলে কি না চাই স্বচ্ছতা এবং জনগণের নজরও চাই। এবারে জানবো আমরা আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো। প্রতিষ্ঠা হয়েছিল কবে না 1887 সালে, যখন ব্রিটিশ শাসন ছিল। এবারে কথা হচ্ছে দেশের ভিতরে কে কাকে গুপ্তচর করছে, তারপর কোন গোষ্ঠী রাষ্ট্রবিরোধী কাজ করছে, এগুলোর খোঁজ রাখে এই এমন এক সংস্থা যার নাম আমরা প্রায় শুনি। সেই সংস্থা হচ্ছে আইবি। ওকে, এর সম্পূর্ণ নাম ইন্টেলিজেন্স ব্যুরো। এটি ভারতের সবচেয়ে পুরনো গোয়েন্দা সংস্থা এবং সবচেয়ে নিঃশব্দ প্রহরী। এই আইবি প্রতিষ্ঠিত হয়েছিল 1887 সালে ব্রিটিশ শাসনকালে। তো এর তখন নাম ছিল কি না ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্টেলিজেন্স অফিস। এরপর স্বাধীনতার পর কি হয় না, স্বাধীনতার পর 1947 সাল এই আইবিকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা হিসাবে পুনর্গঠন করা হয়। তো এবারে আমরা জানবো যে আইবি এর প্রধান কাজ কি। 1 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, 2 নম্বর সন্ত্রাসবাদ রোধ, তারপর 3 নম্বর হচ্ছে গোপন রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ স্থান ও ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করা, আর লাস্ট হচ্ছে বিদেশি গুপ্তচরদের গতিবিধি শনাক্ত করা। আর এই আইবি সরাসরি কাজ করে কোথায় না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে অর্থাৎ MHA। আর এই সংস্থান প্রধান হচ্ছে ডিরেক্টর অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো ডিআইবি। এর যিনি প্রধান তিনি একজন আইপিএস অফিসার, যিনি সাধারণত সিনিয়র পদমর্যাদায় তার অ্যাপেক্স গ্রেড হন। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করেন। আর আইবির সদর দপ্তর হচ্ছে সিজিও কমপ্লেক্স, নিউ দিল্লি। আইবি সংস্থায় যারা কাজ করে তারাও কিন্তু একজন আইপিএস ক্যাডার থেকে আসে। ফিল্ড লেভেলে যারা এজেন্ট হয় তারা কিন্তু নিয়োগ হয় আমাদের ভারতবর্ষীয় যে এক্সাম হয় তার মধ্যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন থেকে, তারপরে ইউপিএসসি এবং ডেপুটেশনের মাধ্যমেও হয়। আর এই আইবি কাজ করে একদম নীরবেতে,
এদের কাজের ধরন হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স ও কি না সিগন্যাল ইন্টেলিজেন্স ভিত্তিক। আর আইবি কি কি দেখে না সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ, যেমন আইএম, এলইটি, ইউএলএফএ, আর ছাত্র আন্দোলনে বা রাজনৈতিক চরমপন্থা, এছাড়াও কাশ্মীর, উত্তর পূর্ব ভারতের মতো সংবেদনশীল অঞ্চলের নজরদারি, এবং তারপরে ধর্মীয় সংহিতা ও সাম্প্রদায়িক উত্তেজনার আগাম সতর্কতা, এগুলো দেখে। আর লাস্ট হচ্ছে বিদেশি দূতাবাস ও সংস্থার গতিবিধি মনিটরিং করা। আর এই আইবি প্রায় কি করে না ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ এনআইএ, যেটা আমি একটু আগে বলেছি, আর এনএসজি বা স্থানীয় কোনো পুলিশকে তথ্য দিয়ে থাকে এরা। আর এই আইবি কিন্তু বহুবারই ভারতের নিরাপত্তাকে বাঁচিয়েছে নীরবেতে, যদিও ওদের অপারেশন গোপন ইতিহাস কিছু তথ্য সামনে এনেছে, কিন্তু যেমন উল্লেখযোগ্য যেগুলো হলো 2001 সালে সংসদ হামলা অর্থাৎ আগাম হুমকির বিশ্লেষণ, এছাড়া 2008 সালে মুম্বাই হামলা, পরবর্তী সেটা নজরদারি জোরদার করে, এবং কাশ্মীরের সন্ত্রাসী সংগঠনগুলির কি না ইনফিল্টারেশন রিপোর্ট করা, এইগুলো কাজ করেছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ করেছে কোভিড-19 চলাকালীন ট্যাবলিগ জামাত গ্যাদারিং সংক্রান্ত তথ্য যাচাই, এছাড়াও রাষ্ট্রীয় নির্বাচন চলাকালীন নজরদারি ও বিশ্লেষণ। অনেক সময় কিন্তু আইবির রিপোর্টে একটা বড় হামলা ঠেকে দিতে পারে, কিন্তু সেটা আমরা জানি না, সেখানে কিন্তু এরা সেই গোপনে কাজটা করে থাকে। র হচ্ছে যেমন দেশের বাইরের জন্য, আর এই আইবি আমাদের দেশের ভেতরের জন্য। প্রতিদিন হাজার হাজার রিপোর্ট, কল ট্রেস, তারপর সোর্স ইনফরমেশন, সবকিছুর পিছনে থাকে এই আইবি। আর একটি সংস্থা যার অস্তিত্ব আমরা বুঝি তখনই যখন কিছু ঘটেই না, আর তাতেই ঠিক বোঝা যায় ওরা তাদের কাজ ঠিকঠাক করছে। এরপরে জানবো আরো গুরুত্বপূর্ণ র অর্থাৎ কি না রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। এই রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং 21শে সেপ্টেম্বর 1968 সালে প্রতিষ্ঠা হয়। আর এর প্রথম ডিরেক্টর ছিলেন আর.এন. কাউ, দ্য ফার্স্ট চিফ ইন্ডিয়াস এক্সটার্নাল ইন্টেলিজেন্স। তো এই র ভারতের বাইরের একটা গোয়েন্দা সংস্থা। ওকে, আর এর উদ্দেশ্য কি? অর্থাৎ বিদেশি হুমকি, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং নিরাপত্তা বিশ্লেষণ। এটা সরাসরি প্রধানমন্ত্রী দপ্তরের অধীনে এরা পরিচালিত হয়। তো কোনো দেশ যদি ষড়যন্ত্র করে আমাদের ভারতের উপরে, তো তখন কিন্তু এরা আগে থেকেই জেনে নেয়। তো এই যে র, এটা এসেছে কিন্তু দুটো আঘাত থেকে। যেমন 1962 সালে যখন ভারত চীনের যুদ্ধ হয়, আর 1965 সালে ভারত পাকিস্তান, তখন কিন্তু মানে তারা যে যুদ্ধ করবে বা আমরা এটা আগাম জানতাম না। ঠিক আছে, এতে মানে এই ঘাটতি থেকেই কিন্তু এই রয়ের জন্ম হয়। অর্থাৎ এই দুটো ব্যর্থতার পর স্পষ্ট হয় যে দেশের দরকার একটা স্বাধীন এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি, আর সেই দরকার থেকেই জন্ম নিয়েছে র। তো এই রয়ের তৈরি উদ্যোগ কিন্তু নিয়েছিল তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 1968 সালে আইবির বিদেশি শাখা আলাদা করে তৈরি হয় একটা র। আমি এক্ষুনি বললাম যে আইবি কি করে না দেশের মধ্যে অভ্যন্তরে, আর রটা হচ্ছে দেশের বাইরে। তো দেশের অভ্যন্তরে কি ঘটছে সেটা দেখছে আইবি, কিন্তু দেশের বাইরে অন্যান্য দেশ আমাদের উপরে হামলা করার কি ষড়যন্ত্র করছে না করছে, এটার পুরো দায়িত্ব হচ্ছে রয়ের হাতে। আর এই যে র এর যারা এই সংস্থায় যারা কাজ করে তারা নিয়োগ হয় এই ইউপিএসসি অর্থাৎ সিভিল সার্ভিস এক্সাম থেকে, এবং তার এছাড়াও সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী থেকেও হয়, এবং কি আইবি বা অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে ডেপুটেশন, অর্থাৎ যারা আইবিতে কাজ করেছে অনেকদিন এবং তাদের দক্ষতা দেখিয়েছে, তো তাদের থেকেও ডেপুটেশনের মাধ্যমে কি করা হয়, এদেরকে নিয়োগ করা হয়। আর রয়ের যিনি প্রধান তিনি হচ্ছেন সেক্রেটারি, যিনি সরাসরি ক্যাবিনেট সেক্রেটারিয়েট বা পিএমও প্রাইম মিনিস্টার অফিস এর অধীনে কাজ করেন। আর এই রয়েরও সদর দপ্তর সিজিও কমপ্লেক্স নিউ দিল্লি। এবারে আমরা জানবো যে এই র আমাদের কি কি কাজ করেছে, কি উল্লেখযোগ্য কাজ। অর্থাৎ রয়ের অনেক বড় অনেক কাজ গোপন, তবে কিছু তথ্য ইতিহাসে পাওয়া যায়। কারণ রয়ের কাজ আমরা কখনোই ঝট করে সরাসরি পাই না, কিন্তু কিছু কিছু তথ্য ইতিহাসে পাওয়া যায়। যেমন 1971, এই 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে যখন মুজিব বাহিনীকে অর্থাৎ মুজিবুর রহমানের বাহিনীকে সহযোগিতা করে আর পাকিস্তান সেনার মুভমেন্ট আগাম জানিয়েছিল, যদি র না থাকতো তাহলে কিন্তু জানতে পারতাম না। এরপরে আসে 1999 কার্গিল যুদ্ধ। এই কার্গিল যুদ্ধে স্যাটেলাইটে নজরদারি করেছে এবং সীমান্তে মুভমেন্ট ডিকটেশন করেছে।
আর তারপর হচ্ছে অপারেশন স্মাইলিং বুদ্ধা 1974, সেখানে কি না ভারতের পরমাণু পরীক্ষার গোপন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করেছে। যখন আমাদের পরমাণু টেস্ট হয় তো সেটা গোপন রাখার জন্য একটা বিশাল বড় অবদান রেখেছে। এর কাজ তিন ভাবে হয়, এক হচ্ছে হিউমিন্ট, 2 নম্বর টেকনিন্ট, আর 3 নম্বর সিগনিন্ট। হিউম্যান কি? হিউম্যান হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স। কিরকম না, বিদেশি সোর্স বা এজেন্ট ব্যবহার করে এরা তথ্য নিয়ে আসে। আর টেকনিন্ট কি? টেকনিন্ট হচ্ছে স্যাটেলাইট, অর্থাৎ সেই স্যাটেলাইটের কমিউনিকেশনে ইন্টারসেপ্ট। আর সিগনিন্ট কি? সিগনিন্ট হচ্ছে সিগন্যালস দ্য রেডিও মোবাইলস কমিউনিকেশনে ট্র্যাকিং করে এরা। আমাদের রয়ের হচ্ছে যারা এজেন্ট, তারা শুধু ভারতেই ট্রেনিং নয়, আমাদের ইসরায়েলের ট্রেনিং নেওয়া হয়, যুক্তরাষ্ট্রে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত। আর রয়ের কোনো অফিসিয়াল ওয়েবসাইট নেই, কারণ আমি আগেই বলেছি এটা সম্পূর্ণটাই গোপন। আর এই সংস্থাটি কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রতিবেদনও প্রকাশ করে না। আমরা শুধুমাত্র রয়ের যেটুকু তথ্য পেয়েছি, ওদের কাজ কি, কিভাবে ঠিক করে, সেটুকুই। কিন্তু এছাড়া আর কিন্তু রয়ের কোনো কাজ উল্লেখ করার নাই এবং উল্লেখ করা যায়ও না, কিন্তু কেউ জানেও না অতটা। আর তো বললাম এক্ষুনি যে রয়ের কাজ নীরব, অথচ কিন্তু খুব গভীর কাজ। কিরকম? তথ্য নেই, ছবি নেই, তবুও দেশের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা। আর ভারতের প্রতিরক্ষা ও কূটনৈতিক শক্তির একটা অদৃশ্য স্তম্ভ, যার নাম র। এরপরে আসবো এনআইএ, অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। গঠিত হয়েছিল কবে না 31শে ডিসেম্বর 2008 সাল। অর্থাৎ 26/11 মুম্বাই হামলা ভারতের চোখ খুলে দিয়েছিল আর বুঝিয়ে দিয়েছিল যে শুধু রাজ্য পুলিশের উপর নির্ভর করলে চলবে না, লাগবে একটা কেন্দ্রীয় সন্ত্রাস বিরোধী সংস্থা। আর সেই প্রেক্ষাপটেই কিন্তু তৈরি হয় আমাদের এনআইএ, অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। আর এই এনআইএ মূল উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধের তদন্ত করা। যারা সন্ত্রাসী হামলা করে, ঠিক আছে, সন্ত্রাসবাদ, তাদের উপর কি না তদন্ত করা। আর রাষ্ট্রদ্রোহ, জাল টাকা, অস্ত্র চোরাচালান, ড্রাগস ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মতো জাতীয় নিরাপত্তা সম্পর্কিত মামলার তদন্ত করে এই সংস্থা। দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিকভাবে চলা সন্ত্রাসবাদী নেটওয়ার্ককেও ভেঙে ফেলতে পারে। আর এর স্লোগান কি জানেন এই সংস্থার? ইট ইজ নট জাস্ট এ জব, ইট ইজ এ মিশন টু প্রোটেক্ট ইন্ডিয়া। আর এই এনআইএ ভারতের একমাত্র তদন্তকারী সংস্থা যেটি রাজ্য সরকারের অনুমতি ছাড়াই সরাসরি দেশের যে কোনো জায়গায় কিন্তু তদন্ত চালাতে পারে। ঠিক যেমন সিবিআই, সে তার নিজের ইচ্ছা মতো কোনো রাজ্যে তদন্ত চালাতে পারে না যতক্ষণ না সেই রাজ্যের অনুমতি, এমনকি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া। কিন্তু এই এনআইএ রাজ্যের যে কোনো জায়গায় যে কোনো সময় তদন্ত চালাতে পারে, সেটা কোনো রাজ্য সরকারের হাতে নেই। হ্যাঁ, কেউ কিচ্ছু বলতে পারবে না। এক্ষুনি বললাম যে এনআইএ দেশের যে কোনো জায়গায় যখন খুশি তদন্ত চালাতে পারে, কিন্তু আরেকটা আপডেটেড ভার্সন বলছি, 2019 সালে একটা অ্যাক্ট পাস হয় যেটাকে বলা হয় এনআইএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এর ফলে এখন শুধু দেশের মধ্যে নয়, এই সংস্থা বিদেশেও তদন্ত চালাতে পারে যদি ভারতীয় নাগরিক স্বার্থ জড়িত থাকে। আর এই এনআইএ একদম সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনস্থ কাজ করে। আর এর প্রধান হলেন ডিরেক্টর জেনারেল, ডিজি যাকে বলে, যিনি একজন উচ্চপদস্থ আইপিএস অফিসার। তো এই সমস্ত যারা সেন্ট্রাল এজেন্সির কাজ করে তা বেশিরভাগই কিন্তু আইপিএস অফিসার। তো যতগুলো সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে সবই কিন্তু এদের হেডকোয়ার্টার দিল্লিতেই। দিল্লি ছাড়া অন্য কোনো রাজ্যে নেই, অন্য কোনো রাজ্যে সব আছে শাখাগুলোকে। এবারে জানবো যে এনআইএ দ্বারা, অর্থাৎ এনআইএ কর্তৃক মানে আমাদের ইতিহাসে কত বড় বড় যে কেসগুলো সলভ করেছে, তার মধ্যে যেমন সমঝোতা এক্সপ্রেস ব্লাস্ট 2007 সালে, তারপর কলকাতা বারডোয়ান ব্লাস্ট 2014 সাল, পুলওয়ামা অ্যাটাক 2019, তারপর আইএসআইএস মডিউল বাস্ট ইন কেরালাতে এবং হায়দ্রাবাদ। তারপরে আছে যে খালিস্তানি ফান্ডিং রেডিক্যালাইজেশন কেসেস 2023-এ, আর জম্মু ড্রোন অ্যাটাক কেস, আর তারপর আছে কানাইয়া লাল মার্ডার কেস উদয়পুরে। এই ধরনের মানে বড় বড় উল্লেখযোগ্য কেসগুলোকে। তো এই জন্যই বলা হয় যে এনআইএ শুধু জঙ্গি ধরেই থেমে থাকে না, তাদের অর্থ যোগান, অনলাইন নেটওয়ার্ক ও আন্তর্জাতিক কন্ট্যাক্ট পর্যন্ত কিন্তু ট্র্যাক করে। তো আজকের দিনে যুদ্ধ আর সীমান্তে সীমাবদ্ধ নয়, যুদ্ধ এখন তথ্য,
অর্থ ও গোপন সেলের মধ্যেও হয়, যে শুধু অস্ত্র নিয়ে এক দেশ সঙ্গে এক দেশ তোমার যুদ্ধ হচ্ছে তা নয় কিন্তু। আর সেই অদৃশ্য যুদ্ধেই আমাদের এনআই হলো ভারতের প্রধান যোদ্ধা। তাদের প্রতিটি তদন্ত, প্রতিটি চার্জশিট দেশের নিরাপত্তাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবারে দেখব আরেকটা নতুন গোয়েন্দা সংস্থা। আমাদের বেশিরভাগই গোয়েন্দা সংস্থা প্রয়োজনেই তৈরি হয়েছে এবং বড় বড় কিছু ঘটনার পরে হয়েছে, ঠিক সেরকমই একটা এসএফআইও অর্থাৎ সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস। এটা গঠিত হয়েছিল 2003 সালে জুলাই মাসে। কোন ঘটনার জন্য? না, এনরন এবং সত্যম কেলেঙ্কারির পরেই তৈরি হয়। তো প্রতিদিন আমরা খবর কাগজে দেখি যে শেয়ার বাজারে কেলেঙ্কারি, তারপর ফেক কোম্পানি, তারপর জাল ব্যালেন্স শিট এবং কি হাজার কোটি টাকা ফ্রড। কিন্তু কে তদন্ত করে এই সমস্ত কর্পোরেট অপরাধ? আমাদের এসএফআইও। আর এই এসএফআইও এর ভিত্তি হচ্ছে কি না, এরা এই কোম্পানি অ্যাক্ট তৈরি হয়েছিল 2013 সেকশন 211-তে। আর এটি কাজ করে একদম মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর অধীনেতে। তো আমি এক্ষুনি বললাম এদের মূল লক্ষ্য কি, কোনো ফ্রড কেস সেখানে যেমন কি না, বড় মাপের কোম্পানি ফ্রড এর তদন্ত করে, তারপরে মাল্টি লেভেল অ্যাকাউন্ট জালিয়াতি, তারপরে সেল কোম্পানি ও ফেক ডিরেক্টর অনুসন্ধান, আর তারপরে আছে শেয়ার হোল্ডার ও বিনিয়োগকারীদের প্রতারণা রোধ করে। আর এই এসএফআইও সাধারণত পুলিশ বা ইডির মতো নয় কিন্তু। ইডি তো এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থে মানে ফিনান্সিয়াল দিকে কোনো ফ্রড দেখে, সম্পূর্ণ কর্পোরেট জগতে। এরা হচ্ছে আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ফরেনসিক অডিটর, কোম্পানি সেক্রেটারি নিয়ে বিশেষজ্ঞ টিম বানিয়েই তদন্ত করে। এই সংস্থার ক্ষমতা কতটা জানেন? আর এই সংস্থার ক্ষমতা কতটা জানেন? কোম্পানির একাধিক ব্রাঞ্চ ও ডিরেক্টরদের বিরুদ্ধে একসাথে তদন্ত চালানো, তারপর সার্চ এন্ড সিজার অর্থাৎ নথি বাজেয়াপ্ত করতে পারে, এমনকি জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করতে পারে এরা, অর্থাৎ গ্রেপ্তার করে সেকশন 212 অনুযায়ী। আর হাইকোর্টে এরা চার্জশিট দখল করতে পারে। আর এই এসএফআইও তখনই তদন্ত করতে পারে, তদন্ত শুরু করে যখন এমসিএ বা অন্য কোনো মানে সরকারি দপ্তর কি হয় না এদেরকে রেফার করে, তখনই এরা করে। এবং অথবা কেন্দ্রীয় সরকার তদন্তের যদি আদেশ দেয় তবেই করতে পারে। তো তদন্ত শুরু হয় যখন 50 কোটি টাকার বেশি আর্থিক জালিয়াতি অভিযোগ ওঠে। আর তারপরে আছে কোম্পানির বহু স্তরে লুকিয়ে অপরাধ করছে, আর স্টক এক্সচেঞ্জ বা এসিবিআই এরা হচ্ছে রিপোর্ট করে। তো এই সংস্থাও মানে কাজের কোনো মিডিয়ায় কিন্তু আসে না, ঠিক আছে? তার এরা কারণ এগুলো সবই হাই কনফিডেন্সিয়াল কর্পোরেট ফ্রডস এর জন্য। আর কিছু কিছু কেস মানে জাতীয় আলোচনায় এসেছে, যেমন তার মধ্যে সত্যম স্ক্যাম, যেটা বললাম এক্ষুনি 2009 সালে 7,000 কোটি টাকার হিসাব জালিয়াতি হয়েছে। আর IL&FS ক্রাইসিস 2018-তে 90,000 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার দুর্নীতি হয়েছে। আর তারপরে সাহারা স্ক্যাম, কালো টাকা এবং বিনিয়োগ প্রতারণা, এই ধরনের বড় বড় কেসগুলো এরা সামলেছে। আর তারপরও আছে আরো কয়েকটা, যেমন পিএনবি স্ক্যাম অর্থাৎ নীরব মোদি, তারপর আছে আম্রপলি গ্রুপ অর্থাৎ রিয়েল এস্টেট ফান্ড, আর DHFL স্ক্যাম, যেটাকে বলি আমরা বেআইনি লোন বিতরণ করা। তো যাই হোক, এসএফআইও এই অর্থাৎ এই সংস্থা শুধু অ্যাকাউন্ট দেখে না, তারা দেখে যে টাকা কোথা থেকে আসছে, কোথায় গেছে, এমনকি এবং কারা এই চক্রান্তের সাথে জড়িত আছে। আর এরও সদর দপ্তর নিউ দিল্লি, ওকে। আর আঞ্চলিক অফিস কোথায়? মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, বেঙ্গালুরু। আর অফিসার প্রোফাইল হচ্ছে কেউ যারা সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিডব্লিউএ, এলএলবি, এমবিএ, এমনকি রিটায়ার্ড ব্যাংকার্স আর এক্স সিবিআই অফিসার, এদেরকেই নিয়োগ করা হয়। আর তারা আধুনিক ফরেনসিক অ্যাকাউন্টিং সফটওয়্যার, ডিজিটাল অডিট টুল এবং ইন্টেলিজেন্ট অ্যালগরিদম ব্যবহার করে এরা। তো শেয়ার বাজারে ভরসা তৈরি করে তদন্তের ভিত্তিতে, আর সেই নির্ভরতার পাহারাদার হিসেবে কাজ করে এই এসএফআইও। ওরা না থাকলে লাখ লাখ বিনিয়োগকারী প্রতারণার শিকার হতো প্রতিদিন। তো যাই হোক, গোপনে নিখুঁতভাবে এবং বিশেষজ্ঞের মতো কাজ করে ভারতের এই সংস্থা, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস। এবার আসবো ডিআরআই অর্থাৎ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। এটা প্রতিষ্ঠা হয়েছিল কত না 1957 সালের 4 ডিসেম্বর, ঠিক আছে? কি কি উদ্দেশ্যে? না সোনা পাচার,
মাদক চোরাচালান, বিদেশি মুদ্রা, কালোবাজারি এসব রোধে ভারতের সবচেয়ে গোপন অথচ কার্যকরী সংস্থা হলো ডিআরআই। এই সংস্থা দিনের পর দিন কোটি কোটি টাকার চোরাচালান রুখে দিচ্ছে একদম নিঃশব্দে। আর এই ডিআরআই গঠিত হয় 1957 সালে 4 ডিসেম্বর। তখন ভারতের অর্থনীতিতে সোনা ও বৈদেশিক মুদ্রা চোরাচালান ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতিতে মোকাবেলায় কেন্দ্রীয় রাজস্ব বোর্ড অর্থাৎ সিবিআইসি হচ্ছে একটি স্বাধীন গোয়েন্দা ইউনিট তৈরি করে, যার নাম ডিআরআই। তো এর মূল দায়িত্ব কি? এর মূল দায়িত্ব হচ্ছে দেশের শুল্ক আইন লঙ্ঘনকারী অপরাধ ঠেকানো, আর তারপর আন্তর্জাতিক স্মাগলিং নেটওয়ার্ক ভাঙা। 3 নম্বর হচ্ছে অপরাধী ও কনসাইনমেন্ট জব্দ করা, আর 4 নম্বর বড় বড় মাফিয়াদের বিরুদ্ধে চার্জশিট দেয়। তো ডিআরআই কাজ করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে আর এবং সরাসরি পরিচালিত হয় সিবিআইসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস দ্বারা। এর ডিরেক্টর জেনারেল সাধারণত একজন শীর্ষস্থানীয় আইআরএস অফিসার, আইপিএস নয় কিন্তু আইআরএস অফিসার। এরও সদর দপ্তর নিউ দিল্লি আর আঞ্চলিক দপ্তর বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে আছে। আর এই ডিআরআই এর অফিসাররা কাস্টমস অ্যাক্ট ও নার্কোটিক ড্রাগস অ্যাক্টের অধীনেও সরাসরি অভিযান চালাতে পারে, এমনকি গ্রেপ্তার করতে পারে ও পণ্য বাজেয়াপ্তও করতে পারে। ডিআরআই কোন কোন জায়গাগুলো তদন্ত করে? সেখানে যেমন সোনা ও রত্ন পাচার, নকল বা আন্ডার ভ্যালুড আমদানি রপ্তানি, তারপর মাদক পাচার যেমন হেরোইন, কোকেন এটসেট্রা, আর তারপরে ওয়াইল্ড লাইফ স্মাগলিং যেমন আইভরি, এক্সোটিক অ্যানিমেলস এইগুলোর জন্য। এছাড়াও বৈদেশিক মুদ্রা ও হাওয়ালা, তারপর ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস। আর এই ডিআরআই মূলত তথ্যভিত্তিক তদন্ত চালায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট গোয়েন্দা সূত্র থাকলেই তারা মাঠে নামে। এদের গুরুত্বপূর্ণ কাজগুলো একবার শুনুন। 2021 সাল কলকাতা বন্দর থেকে 250 কোটি টাকা সোনা বাজেয়াপ্ত করেছে। তারপর 2022 সাল মুম্বাই বন্দরে 155 কেজি কোকেন উদ্ধার করেছে। তারপর 2023 সাল গুজরাটে 300 কোটি টাকার বেটেল নাট এবং চন্দন কাঠ উদ্ধার করেছে। আর 2024 সালে ফেক গ্লোবাল ইনভয়েস সিন্ডিকেট ধরা পড়ে, যা 500 কোটি টাকা মূল্যের সমান। আর ডিআরআই এই সংস্থা প্রায় প্রতি বছর 2500+ কেজি সোনা, তারপর 2000+ কোটি টাকার জিনিস আর 300 থেকে 500টি বড় চোরাচালানের কেস এরা করে থাকে। তো এদের তীক্ষ্ণ গোয়েন্দা তথ্য ও ফিল্ড অপারেশনের মিশনে কি না ডিআরআই দেশের কিন্তু সর্বোচ্চ শুল্ক গোয়েন্দা সংস্থা। দেশ যখন বাইরে থেকে উন্নত প্রযুক্তি, সোনা বা ওষুধ আমদানি করে, তো তখন কিছু অসাধু ব্যবসায়ী এসবকে চোরা পথে নিয়ে আসে। সেই চোরা পথটা রোধকারী কাজ হলো এই সংস্থা। আর তাদের কাজ প্রচারে নয়, অথচ দেশের অর্থনীতিকে নিরাপদ রাখতে এরা কি না ফ্রন্ট লাইন যোদ্ধা। এবারে আসবো যে যুদ্ধ তো অনেক কিছু ভাবেই হয়, কিন্তু যদি সেই যুদ্ধটা তথ্যের উপরে হয়, তাহলে ভারতের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে আমাদের এনটিআর অর্থাৎ কি না ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। তো এই সংস্থাটি তৈরি হয় না 2004 সালে। এটি একটা গোয়েন্দা সংস্থা, কিন্তু এদের হাতে কারো বন্দুক নেই, শুধু আছে কি না স্যাটেলাইট, কোড এবং সিগন্যাল। আর এর অস্তিত্ব সাধারণ মানুষ জানেই না। এনটিআরও গঠিত হয়েছিল 2004 সাল। তো এর মূল লক্ষ্য কি না ভারতের সাইবার ও টেকনিক্যাল গোয়েন্দা শক্তিকে আলাদা ও উন্নত করা। আর এর গঠন ভিত্তিক এনটিআরও 2004 সালে তৈরি হলেও 2004-এর তৈরি হয়েছে বলছি, কিন্তু 2000 তৈরি হলেও এর আইনগত ভিত্তি কিন্তু 2016 সালের এনটিআরও অ্যাক্ট দ্বারা নিশ্চিত করা হয়। তো এটি একটি টেকনিক্যাল ইন্টেলিজেন্স গ্যাদারিং এজেন্সি, যা র ও আইবির সঙ্গেও সমন্বয়ে এরা কাজ করে। এই এনটিআরও কাজ করে দেশের টেকনিক্যাল সার্ভাইলেন্স, স্যাটেলাইট ইমেজিং, সাইবার মনিটরিং ও সিগন্যাল ইন্টেলিজেন্সকে নিয়ে। আর এদের মূল দায়িত্বগুলো হচ্ছে কিনা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ অর্থাৎ জিও স্প্যাটিয়াল ইন্টেলিজেন্স আর সিগন্যাল ইন্টারসেপ্ট, আর সাইবার আক্রমণের আগাম সতর্কতা, রাডার ও অ্যান্টেনা ভিত্তিক মনিটরিং করে, এমনকি বর্ডার সার্ভেলেন্স করে, আর এনক্রিপ্টেড কমিউনিকেশন বিশ্লেষণও করে এরা। যেখানে আইবি বা র তথ্য সংগ্রহ করে মানে মানব উৎস থেকে, আর এই এনটিআরও তথ্য আনে উচ্চ প্রযুক্তি ও মহাকাশ নজরদারি ব্যবহার করে।
আর এই এনটিআর একটা স্বাধীন সংস্থা হলেও এর রিপোর্ট যায় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ এনএসএ আর ক্যাবিনেট সেক্রেটারি, আর এরও সদর দপ্তর নিউ দিল্লি। আর এছাড়াও যেমন আছে প্রত্যেক রাজ্যেই অধিকাংশ ঠিক শহরে মেট্রো সিটি, হ্যাঁ, এতেই সদর দপ্তর আছে। এই এনটিআরও পরিচালনা করে ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফরমেশন কিনা ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টার অর্থাৎ এনসিআইআইপিসি, যা দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো রক্ষা করে। আর এই সংস্থা ডিফেন্স স্যাটেলাইট, তারপর ডেটা লিঙ্ক, ড্রোন এবং ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি নিয়েও কাজ করে। এই এনটিআরও অনেক গোপন মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যদিও সরকার এসব সরাসরি স্বীকার করে না। তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো হলো, যেমন সার্জিক্যাল স্ট্রাইক 2016, অর্থাৎ পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। তো এই এনটিআরও স্যাটেলাইট ফিল্ড দিয়েই কিন্তু তথ্য দিয়েছিল, তাই সঠিকভাবে করতে পেরেছিল। আর তারপরে বালাকোট এয়ার স্ট্রাইক 2019, হামলার আগেতে এবং পরে টার্গেট যাচাইয়ে সহায়তা করেছিল এই সংস্থা। এরপরে আছে ডোকলাম স্ট্যান্ড অফ, তা চীনা সেনার মুভমেন্ট স্যাটেলাইট চিত্র দিয়ে তারা পর্যবেক্ষণ করেছিল। আর তারপরে আছে কি না সাইবার থ্রেট মনিটরিং, অর্থাৎ দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর উপর হওয়া সাইবার আক্রমণ শনাক্ত করেছে। আর এই এনটিআরও কাজ করে সেনা, র, আইবি, ডিআরডিও ও ইসরোর সঙ্গে যৌথভাবে এরা কাজ করে। এই যেমন র দেখে বাইরে, আর আইবি ভেতরে, আর এনটিআরও দেখে একদম আকাশ থেকে। তো এটাই ভারতের আইস ইন দ্য স্কাই বলা হয়, যাদের কাজে চুপচাপ কিন্তু শত্রুদের জন্য খুব ভয়ানক। তো এই আধুনিক যুদ্ধে এখন চলে তথ্যের মাঠেতে বেশি, আর সেই যুদ্ধ ভারতের টেকনোলজিক্যাল সেনা হলো আমাদের এই এনটিআরও।